স্নেহভাজন শিক্ষার্থী, মোরারি চাঁদ কলেজের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দিলীপ স্যার। যে যেখান থেকে ক্লাসে যুক্ত হয়েছে সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা। আমরা একটা নতুন অধ্যায় আজকে শুরু করব, সেটি হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায়, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। Inverse trigonometric functions and trigonometric equations. আশা করি তোমরা ধৈর্য ধরবে এবং আমরা যেহেতু নতুন চ্যাপ্টার আমরা ধারাবাহিকভাবে পড়বো এবং মনোযোগ দিলে আশা করি ভালো কিছু শিখতে পারবে। অবশ্যই তোমরা মনোযোগ দিবে, খাতাপত্র নিয়ে বসো। এই চ্যাপ্টারে কিছু আলোচ্য সূচিতে প্রথমে কিছু আলোচনা রয়েছে, আমি একটু শোনাচ্ছি তোমাদেরকে। ত্রিকোণমিতি গণিত শাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। ইংরেজি ট্রিগোনোমেট্রি শব্দটি গ্রিক শব্দ ট্রাইগন, যার অর্থ হচ্ছে তিন কোণ, এবং মেট্রন যার অর্থ হচ্ছে পরিমাপ। এই দুইটা শব্দের সম্বন্ধে গঠিত, একটা হচ্ছে ট্রাইগন আর একটা হচ্ছে মেট্রন, অর্থাৎ কোণের তিন কোণের পরিমাপ ট্রিগোনোমেট্রি। পরিমাপের ক্ষেত্রে ধরো উদ্ভূত নিত্য নতুন জটিল সমস্যা আমরা সহজে সমাধান করার জন্য মূলত ত্রিকোণমিতির আবির্ভাব। খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছরের পূর্বে প্রাচীন মিশরীয় ও গ্রিক গণিতবিদগণ ত্রিকোণমিতি বিষয়ে অধ্যয়ন করতেন। চিন্তা করো, আজকে হচ্ছে 2000 সাল, আর খ্রিস্টের জন্মের 2000 বছর পূর্বে থেকে তারা এই ত্রিকোণমিতি নিয়ে গবেষণা করতেন। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গবেষণায় এটি ব্যাপক ব্যবহৃত হয়। ভারতবর্ষে গুপ্ত আমলে আর্যভট্টের এটা প্রায় 6ষ্ঠ শতাব্দীর দিকে বিশেষ অবদানের কারণে ত্রিকোণমিতি স্বরূপ উন্মোচিত হয়। আর্যভট্ট হচ্ছে একজন গণিতবিদ, তাকে আজকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। পরবর্তীতে 17 শতকে স্যার আইজাক নিউটন ও জেমস স্টার্লিং এর মতো বিজ্ঞানীদের হাত ধরে ত্রিকোণমিতি আধুনিক যে ত্রিকোণমিতি এটা গুরুত্বপূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। হিপারকাসের প্রণীত সারণী সংস্কার করে ক্লডিয়াস টলেমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংযোজন করেন। হিপারকাস, যাকে আমরা অবশ্যই স্মরণ করতে হবে আজকে এই ত্রিকোণমিতির ক্ষেত্রে। পরবর্তীতে ভারতবর্ষের 4র্থ ও 5ম শতাব্দীতে সিদ্ধার্থ, আর্যভট্ট, 7ম শতাব্দীতে ভাস্করাজ ওয়ান, ব্রহ্মগুপ্ত বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের ব্যাপক তথ্য লিপিবদ্ধ করেন। 7ম শতাব্দীতে ভাস্করাজ টু সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক সূত্র আবিষ্কার করেন। সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত সূত্র যেগুলো আমরা পড়ছি এগুলা আবিষ্কার করেন। মিশরে আইমেস পিপিরাস নামক গণিত শাস্ত্রের পাণ্ডুলিপিতে সেকেন্ড শব্দটির ব্যবহার লক্ষ্য করা যায়। কোসাইন এবং কোটেনজেন্ট অনুপাতের আবিষ্কারের কৃতিত্ব গণিতবিদ গান্টারের। এই যে কোসাইন আমরা ব্যবহার করি এবং কোটেনজেন্ট, এগুলা এরা গণিতবিদ গান্টারের এই দুইটা আবিষ্কারের। পরবর্তী সময়ে 9ম শতাব্দীতে মুসা আল খওয়ারিজমি নির্ভুলভাবে সাইন, কোসাইন ও ট্যানজেন্ট এর সারণী প্রণয়ন করেন। হাসিব আল মাওয়াজি কোটেনজেন্ট আল মাথানি সেকেন্ড সেকেন্ড ফাংশন ও বিপরীত ফাংশন বৈশিষ্ট্য বর্ণনা করেন। 17শ শতাব্দীতে স্যার আইজাক নিউটন ও জেমস স্টার্লিং ত্রিকোণমিতিক সিরিজের বিস্তার নির্ণয় করেন। 18শ শতাব্দীতে বিজ্ঞানী ওয়েলার এগুলোকে অসীম সিরিজ আকারে বর্ণনা করেন। বর্তমানে ব্যবহৃত যে সাইন, কস, টেন, সেক, কোসেক প্রতীক আমরা ব্যবহার করি, এগুলো আসলে ওই ওয়েলারের হাত ধরে আমাদের এখানে এসে সংযুক্ত হয়েছে। ত্রিকোণমিতির 6টি অনুপাত ব্যবহার করে ত্রিভুজের 3 কোণ ও 3 বাহুর সমন্বয়ে খুব সহজেই, অত্যন্ত সহজে আমরা যে কোনো জটিল সমস্যার সমাধান করতে পারি। যেমন ধরো কোনো বস্তুর দূরত্ব, উচ্চতা, কোণ নির্ণয়, এগুলো যদি আমরা চাই তাহলে 3টা কোণ 3টা বাহু যে ত্রিভুজ, এটার সমাধান আমরা করতে পারি। ভূমি জরিপে, সমুদ্র বিজ্ঞান, মহাশূন্য গবেষণা ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার রয়েছে। তাছাড়া ব্রাগ টেইলর, জেমস গ্রেগরি, কলিন ম্যাকলোরিন প্রমুখ বিজ্ঞানীদের হাত ধরে ত্রিকোণমিতির জগতে অত্যাধুনিক বিপ্লব সূচিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু ইতিহাসটা জেনে নিলাম ত্রিকোণমিতির।
তো ত্রিকোণমিতি ছাড়া বর্তমানে যে আমরা গণিত যেটা আমরা কি বলি সায়েন্সের যুগ, গণিতের যুগ, বিজ্ঞানের যুগ বা আধুনিক আমরা ডিজিটাল যুগ যাই বলি, ত্রিকোণমিতি ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। তো আমরা একটু একটা স্লাইড দেখে আসি ত্রিকোণমিতি বিষয়ে। একটা স্লাইডে নিয়ে যাচ্ছি আমি তোমাদেরকে। স্নেহভাজন শিক্ষার্থী, দেখা যাচ্ছে স্লাইড? স্লাইড কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা পড়ছি আসলে দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায়, হ্যাঁ, বিপরীত ত্রিকোণমিতি ফাংশন ও ত্রিকোণমিতি সমীকরণ। বিপরীত ত্রিকোণমিতি ফাংশন নিয়ে আজকের আমার আলোচনা। তো এখানে দেখো, আমরা যদি কি বলে এই চিত্রটা, হ্যাঁ, ছবিটা, এই ছবিটা হচ্ছে গিয়ে কার দেখতে পাচ্ছ এখানে? এই ছবিটা হচ্ছে হিপারকাস। প্রাচীন গণিতবিদ হিপারকাস প্রথম ত্রিকোণমিতিক সারণী প্রণয়ন করে আর্ক ও কোড সিরিজের মান নির্ণয় করেন। এই জন্য তাকে ত্রিকোণমিতির জনক বলা হয়। তাহলে আমরা একটু তার ছবিটা দেখে নিলাম। ত্রিকোণমিতির জনক যেহেতু, ওনাকে একটু সম্মান জানালাম এবং ওনার হাত ধরে ত্রিকোণমিতি অনেক দূরে এগিয়ে গেছে। ঠিক আছে, এর নামটা একটু মনে রাখি, হিপারকাস বা হাইপারকাস। আজকের পার্ট হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত, আচ্ছা, বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত যেটাকে আমরা বলবো বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সংজ্ঞায়িত করতে পারবে। আজকের পার্ট শেষে তোমরা বিপরীত ত্রিকোণ ফাংশন মুখ্যমান সংজ্ঞায়িত করতে পারবে, বিপরীত ত্রিকোণ ফাংশন মুখ্যমান নির্ণয় করতে পারবে। তাহলে আমরা এখানে দেখে নিলাম শিক্ষণফলের আলোকে আমরা আজকে কি কি জিনিস পড়বো এবং কি কি পারবো। ওকে, তো সামনে আগাই। এখানে দেখো বিপরীত বৃত্তীয় বা ত্রিকোণমিতিক ফাংশন। আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলতে কি বুঝি? তো sin থিটা যদি সমান x হয়, sin থিটা, হ্যাঁ, x, তাহলে থিটা সমান আমরা লিখতে পারি sin ইনভার্স x, এই যেটাকে বিপরীত বৃত্তীয় ফাংশন বলে। তো এইভাবে cos ইনভার্স x, tan ইনভার্স x, cos ইনভার্স x, sec ইনভার্স x প্রভৃতি সবগুলো বিপরীত বৃত্তীয় ফাংশন। কেন এটা বিপরীত বৃত্তীয় ফাংশন একটু আমরা জানবো। sin থিটা খেয়াল করো, sin থিটা সমান x, sin থিটা কিন্তু দুইটা বাহুর অনুপাত। বলো তো sin থিটা কোন কোন বাহুর অনুপাত? একজনে বলো sin থিটা কোন দুইটা বাহুর ত্রিভুজের কোন দুইটা বাহুর অনুপাত? লম্ব আর অতিভুজ। ভেরি গুড, লম্ব বাই অতিভুজ। থ্যাংক ইউ। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে sin থিটা। আচ্ছা, থিটাটা কি এখানে? বলো একটু, থিটাটা কি? এই যে আমরা sin থিটার সমান x লিখলাম, এই থিটা কি? শিক্ষার্থী, থিটাটা কি বলতে পারছো না? আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নেই, খেয়াল করো, একটা সমকোণী ত্রিভুজ নিলাম। ওকে, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে থিটা বাহু আছে, এটা একটা সমকোণ। হ্যাঁ, আর এইটার মধ্যে হলো এ বি সি, সি কোণটা হচ্ছে সমকোণ। ওকে, তাহলে আমরা যদি এই বি কোণটাকে মনে করি থিটা ধরি, এই কোণটাকে আমরা থিটা ধরলাম। বি কোণে থিটা যাকে দরকার সূক্ষ্মকোণ, সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে এই বাহুটা হচ্ছে লম্ব। ওকে, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, এটা হচ্ছে অতিভুজ। আর তাইলে ভূমি হচ্ছে আমার এটা ভূমি, হ্যাঁ। তাহলে এখন আমরা দেখি sin থিটা, sin থিটা, এই যে থিটা, এটা হচ্ছে কোণ, সূক্ষ্মকোণ। যাকে আমি সূক্ষ্মকোণ ধরবো তার বিপরীত বাহু সব সময় লম্ব হবে। ঠিক আছে, আর সূক্ষ্মকোণের সংশ্লিষ্ট দুইটা বাহু, একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজটা আমি কিভাবে চিনবো? যেটা সমকোণ থাকবে তার বিপরীত বাহু সবসময় অতিভুজ, এখন যেভাবে ত্রিভুজ অঙ্কন করা হবে। ঠিক আছে, আর অপর বাহুটা হচ্ছে ভূমি। তাহলে আমার এখানে sin থিটা হবে লম্ব বাই অতিভুজ, এসি বাই এবি। ওকে, আচ্ছা, তাহলে এসি বাই এবি হচ্ছে sin থিটা,
এই sin থিটাটা হচ্ছে দুইটা বাহুর অনুপাত। তাহলে এটা একটা বিশুদ্ধ সংখ্যা। এসি একটা দৈর্ঘ্য, এবি একটা দৈর্ঘ্য, আমরা যদি এই দুইটার দৈর্ঘ্য আমরা জানি কোনোভাবে, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে মান বের করে ফেলতে পারবো sin থিটার মান। ঠিক আছে, এসি যদি 1 হয়, এবি যদি 2 হয়, তাহলে হাফ হবে sin থিটার মান। তো দুইটা বাহুর অনুপাত মানে একটা বিশুদ্ধ সংখ্যা 0.5। আচ্ছা, এখন যদি আমি থিটা বের করতে চাই, থিটা কিন্তু এটা কোনো বিশুদ্ধ সংখ্যা না, এটা হচ্ছে কোণ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? sin ইনভার্স, এটা যদি কোনো x হয় একটা মান, এই দুটার বিশুদ্ধ সংখ্যা, আমরা এখানে লিখতে পারি sin ইনভার্স x। তাহলে এই ইনভার্স, এটাকে আমরা পড়ার সময় ইনভার্স করি, বিপরীত ফাংশন। তাহলে এই sin ইনভার্স x এটা আসলে একটা কোণ। sin থিটা হচ্ছে বিশুদ্ধ সংখ্যা দুইটা বাহুর অনুপাত, কিন্তু থিটা যেটা sin ইনভার্স x সেটা হচ্ছে একটা কোণ। ঠিক আছে, তাহলে এই দুইটাই একই জিনিস নয়। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটু আবার স্লাইডে যাই, একটু দেখে আসি। তাহলে আমরা বলছি sin থিটা হচ্ছে দুইটা বাহুর বৃত্তীয় ফাংশন এটা, এবং থিটা হচ্ছে sin ইনভার্স x এর বিপরীত বৃত্তীয় ফাংশন। ওকে, আচ্ছা, এভাবে অন্যগুলা। এখন দেখো, যখন থিটা বৃত্তীয় এককে রেডিয়ানে পরিণত করা হয়, তখন থিটা বৃত্তীয় ফাংশন বলা হয়। আমরা যে এখানে থিটাটা sin থিটা, cos থিটা, tan থিটা, এই থিটাটা কিন্তু রেডিয়ানে প্রকাশযোগ্য, রেডিয়ানে। থিটা বৃত্তীয় একক, বৃত্তীয় এককের তোমরা অবশ্যই ত্রিকোণমিতি ষষ্ঠ অধ্যায় যে ফার্স্ট পেপারে ওখানে পড়েছো বৃত্তীয় একক। ঠিক আছে, আরেকটা আছে ডিগ্রি পরিমাপ। ডিগ্রি পরিমাপে ডিগ্রি হচ্ছে কোণের একক, ডিগ্রি 90 ডিগ্রি, 1 সমকোণ সমান 90 ডিগ্রি। আর এখানে হচ্ছে এটাকে বলা হয় রেডিয়ান। ঠিক আছে, তো রেডিয়ান এককে যখন পরিমাপ করা হয় তখন এটাকে বৃত্তীয় একক বলা হয়। হ্যাঁ, বৃত্তীয় একক। তাহলে তাই বিপরীত ত্রিকোণের ফাংশনকে বিপরীত বৃত্তীয় ফাংশন বলা হয়। ওই কারণে যেহেতু এগুলো বৃত্তীয় ফাংশন, sin থিটা cos থিটা, সেজন্য এগুলা বৃত্তীয় বিপরীত বৃত্তীয় ফাংশন বলা হয় ইনভার্স গুলাকে। ওকে, আচ্ছা, তো এখন দেখো, এখানে আমি যদি আরেকটু দেখাই তোমাদেরকে, ধরো এটা কেন বৃত্তীয় ফাংশন, এটা যদি একটু দেখাইতে চাই, তাহলে মনে করো আমি নিলাম এখানে একটা বৃত্তের সমীকরণ। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, কেউ বলবা? মূলবিন্দু কেন্দ্র বৃত্তের সমীকরণ এর জন্য বলো তো। বলো একজনে, মূলবিন্দু কেন্দ্র বৃত্তের সমীকরণ কি? নিশ্চয়ই জানা আছে তোমাদের, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বাই 1। এটা হচ্ছে, এটা এমন একটা বৃত্ত যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু, আর ব্যাসার্ধ হচ্ছে 1, এরকম একটা বৃত্ত। আমরা ব্যাসার্ধ 1 না নিয়ে যদি a নিই, হ্যাঁ, a স্কয়ার, তাইলেও হবে, এর ব্যাসার্ধ a। ঠিক আছে, এখন দেখো এখানে যদি আমরা x ইনটু এই সমীকরণের মধ্যে x ইনটু a cos থিটা আর y ইনটু a sin থিটা বসাই, কি বসাবো? x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু a sin থিটা। ওই লেফট হ্যান্ড সাইডে মনে করো বসাইলাম, লেফট হ্যান্ড সাইড এই সমীকরণ। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে কি x হচ্ছে a cos থিটা, তাহলে a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা। ঠিক আছে, লেখা যায়, দেখা যাচ্ছে। এখন যদি আমরা a স্কয়ার কমন নিই, তাহলে দেখো তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান, নিশ্চয় ধরতে পারছো এটা তো 1। তাহলে এখানে যদি আমি 1 বসাই, তাহলে রেজাল্ট কি হলো? a স্কয়ার। ওকে, তাহলে খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড a স্কয়ার হলো। তো এখানে যদি মানে a স্কয়ার না থেকে 4 থাকে, 4, তাহলে তুমি এখানে কি লিখবা? x সমান 2 cos থিটা, y সমান 2 sin থিটা। পরামিতিক সমীকরণ এগুলো আর কি বলা হয়, পরামিতিক সমীকরণ। ঠিক আছে, যে সমীকরণ দ্বারা এটা সিদ্ধ হচ্ছে, তার মানে এই যে ফাংশনটা cos থিটা এবং sin থিটা, এগুলো দেখলাম, এগুলো বসিয়া এই বৃত্তটা সিদ্ধ হয়েছে, বৃত্ত সমীকরণটা, তাইলে এগুলো বৃত্তীয় ফাংশন এবং থিটাটা রেডিয়ানে পরিমাপ যোগ্য। ওকে, তাহলে আমরা পড়ছি বিপরীত বৃত্তীয় ফাংশন। এখন দেখো এখানে শিক্ষার্থী দেখো উল্লেখ্য যে sin থিটা দুটি বাহুর অনুপাত বিধায় এটি একটি সংখ্যা নির্দেশ করে, কিন্তু থিটা sin ইনভার্স এর একটি কোণ নির্দেশ করে, যার sin এর মান x, অর্থাৎ sin ইনভার্স x সমান x, sin ইনভার্স এর সাথে sin x, এটা হচ্ছে রেজাল্ট 1, বুঝছো? আর এখানে যে কোণটা থাকে সেই কোণটা হয় রেজাল্ট। sin ইনভার্স x সমান x, sin ইনভার্স হলো 1/sin, এরকম যদি আমরা চিন্তা করি, sin ইনভার্স x সমান x। ঠিক আছে,
আচ্ছা, এখন খেয়াল করো, এটা sin স্কয়ার থিটার বদলে sin থিটা হোল স্কয়ার আমরা লিখতে পারবো নিঃসন্দেহে। কিন্তু sin ইনভার্স x এর পরিবর্তে 1/sin x লিখা যাবে না। কেন যাবে না? কারণ sin ইনভার্স x টা হচ্ছে কোণ, আর 1/sin x হচ্ছে cosec x। এই cosec x হচ্ছে sin এর বিপরীত অংশ। তাহলে এটা কিন্তু এটাও একটা বিশুদ্ধ সংখ্যা 1/sin x। sin x যদি তোমার হয় লম্ব বাই অতিভুজ, তাহলে cosec x কি? অতিভুজ বাই লম্ব, দুইটা বাহুর অনুপাত। তাহলে এটাকে কখনোই এইভাবে লেখা যাবে না। ঠিক আছে? sin ইনভার্স x বা cos ইনভার্স x, tan ইনভার্স x এগুলাকে আমরা 1/e আকারে লিখতে পারবো না। আচ্ছা, এভাবে যদি মনে করো ইনভার্স 2 থাকে, sin ইনভার্স 2 থিটা, তখনও কিন্তু আমরা এটার বিপরীতকরণ করে এর উল্টায় লেখা সম্ভব না, লিখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো sin ইনভার্স x অথবা cos ইনভার্স x ইত্যাদির পরিবর্তে আমার কম্পিউটার অনলাইনে আমার যেটা বুঝি আর কি, কম্পিউটারে ডিজিটাল ডিজিট আকারে যে আমরা লিখি, আমাদের ডিজিট আকারে বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1। কম্পিউটার 3 4 5 এগুলো বুঝে না। সেম এই sin ইনভার্স x এবং cos ইনভার্স x এটা কিন্তু বুঝে না আমার কম্পিউটার, এটা বুঝে arc sin x arc cos x। মনে রাখবা। তো এখানে কোন কোন বইয়ের মধ্যে লেখা আছে যে এই যে আর্ট যে শব্দটা, এই আর্ট শব্দটা দ্বারা আসলে এটা ওই ইনভার্সটার সাধারণ মান বোঝায়। হ্যাঁ, আর একটা ক্যাপিটাল এ যদি দেই আমরা, তাহলে এটা মুক্ত মান বোঝায়। দুইটা দুই জিনিস বোঝায়। ঠিক আছে? এটা মনে করে আর এ আর সি আর সাইন এর লেখা হয়ে থেকে সাধারণ মানকে বোঝানো ক্যাপিটাল এ আর সি, এই শব্দটা লেখা হয় সাধারণ মানকে বোঝানোর জন্য। আর স্মল এ আর সি যেটা এ আর সি, এই মানটা মুখ্য মানকে বোঝানোর জন্য লেখা হয়। তাইলে তুমি যখন কম্পিউটারে একটা গ্রাফ আঁকতে যাবা, তোমার মনে করো এই যে কোনো সফটওয়্যারে যায়, তখন এই জায়গাটা লিখতে হবে আর। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এখানে দেখো বিভক্তি ফাংশন মুখ্য মান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুখ্য মানটা ভালো করে পড়ো, একটু দেখো। দেখো, বিপরীতকরণ ফাংশনের ক্ষুদ্রতম সূচক মান যা ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, তাকে মুখ্য মান বলে। ক্ষুদ্রতম সংখ্যা সূচক মান, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই সফটওয়্যারের জন্য এবং রাশিকরণের একটা অংশ। ঠিক আছে? তার sin 0 ডিগ্রি সমান 0। sin কত ডিগ্রির মান 0 হয়? শুধু 0 ডিগ্রির মান 0 না, অনেক অসংখ্য মান 0 হয়। যেমন sin 180 ডিগ্রির মান 0, sin 360 ডিগ্রির মান 0। এইভাবে 180 ডিগ্রি পর পর sin x এর যে গ্রাফটা, এটা x অক্ষ করে sin x এর গ্রাফটা x অক্ষ করে যেখানে যেখানে ছেদ করে ওখানে 0 হয়। আবার sin -180 ডিগ্রি দিয়ে 0 হবে, -360 ডিগ্রি দিয়ে 0 হবে। আমরা যখন sin ইনভার্স sin x টার গ্রাফ অঙ্কন করি, গ্রাফটা x অক্ষ করে যেখানে যেখানে ছেদ করে ওখানে 0 হবে। ঠিক আছে? তাহলে এখানে sin 0 বলতে 0 হয়ে লেখো। এই যে আমি একটু দেখাচ্ছি এখানে, মনে করো এটা মূল বিন্দু দিয়ে গ্রাফ এরকম যায়। ঠিক আছে? তাহলে এই সমস্ত জায়গায় এখানে 0 হবে, যেখানে যেখানে x অক্ষকে ছেদ করবে। দেখতে পাচ্ছ তোমরা? sin x এর গ্রাফটা মূল বিন্দুগামী না? মূল বিন্দুগামী গ্রাফ। তো যেখানে যেখানে x অক্ষকে ছেদ করবে সেখানে সেখানে কি করবে? sin x এর মান 0 হবে। তাহলে sin x এর মান 0 হয় এরকম অসংখ্য কোণের জন্য। তাহলে 0 ডিগ্রি, 180 ডিগ্রি, -180 ডিগ্রি, 360 ডিগ্রি, -360 ডিগ্রি, এরকম অসংখ্য 180 ডিগ্রি ব্যবধানে মানের জন্য 0 হয়। এখন সবচেয়ে ধনাত্মক ক্ষুদ্রতম মান কোনটার জন্য 0 হয়? এটা হচ্ছে মুখ্য। তাহলে কত ডিগ্রি মানের জন্য? 0 ডিগ্রি মানের জন্য। তাহলে 0 ডিগ্রিটা হচ্ছে মুখ্য। sin ইনভার্স 0 সমান 0 ডিগ্রি হতে পারে, প্লাস মানে 180 ডিগ্রি হতে পারে, প্লাস মানে 360 ডিগ্রি হতে পারে। তাহলে এই মানগুলোর মধ্যে ধনাত্মক ঋণাত্মক যাই থাকুক, ক্ষুদ্রতম ধনাত্মক মানটা নিতে হবে মুখ্য মান হিসাবে। তো বলো, ক্লিয়ার কিনা বিষয়টা? ঠিক আছে? আচ্ছা, ক্ষুদ্রতম মানটাকে নিতে হবে। ওকে? আচ্ছা, আবার মনে করো আমরা যদি একাধিক মান হয়, ধরো এরকম যদি সমান সংখ্যা মানে কিন্তু বিপরীত চিহ্নের একটি ধনাত্মক অপরটি ঋণাত্মক দুইটি কোণ একই মান প্রকাশ করে,
তবে ধনাত্মক মানটিকে মুখ্য মান হিসেবে বিবেচনা করতে হবে। যেমন cos 90 ডিগ্রি সমান 0, আবার cos -90 ডিগ্রি সমান 0। তাহলে আমি মুখ্য মান কোনটাকে নিব? অবশ্যই ধনাত্মকটা নিতে হবে, যাতে বিতর্ক না হয়। সেজন্য এটা কিন্তু আগে প্রকাশ করা হয়েছে যে আমরা কোন মানটিকে মুখ্য মান হিসেবে নেব। ঠিক আছে? আবার মনে করো আছে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। cos 45 ডিগ্রির মান কত? 1/√2। আবার cos -45 ডিগ্রির মানও 1/√2। ঠিক আছে? তাহলে এখন বলো তো আমরা মুখ্য মান হিসেবে কত নিব? cos ইনভার্স 1/√2 সমান মুখ্য মান হিসেবে কোনটা নিব আমরা? 45 45 ডিগ্রি নেব, মাইনাস না। ওকে, থ্যাংক ইউ। 45 ডিগ্রিটাকে মুখ্য মান হিসেবে নিব। ঠিক আছে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাসূচক ধনাত্মক মানটা হচ্ছে মুখ্য মান। আর যদি প্লাস মাইনাস দুইটা মানের জন্য আসে একই রেজাল্ট, তাহলে আমরা প্লাস থেকে মুখ্য মান হিসেবে গ্রহণ করব। ওকে, আচ্ছা। এখন আসো আরো কিছু বিষয় আমরা দেখে নিই। ধরো এই যে গ্রাফটা তুমি দেখতে পাচ্ছ, শিক্ষার্থী, আচ্ছা তোমরা এই গ্রাফটা দেখো একটু ভালো করে। এই গ্রাফটা বলো কিসের গ্রাফ? ধারণা আছে তোমাদের? শেয়ার করো আমার সাথে এখন। sin x এর। ভেরি গুড, সাইন এক্স এর গ্রাফ। আচ্ছা, তাহলে এই গ্রাফটা হচ্ছে সাইন এক্স এর। ওকে, তো এখন এই সাইন এক্স এর গ্রাফের আমরা কি ডোমেন জানি? ডোমেন রেঞ্জ মনে আছে তোমাদের? আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে গ্রাফটা, এই গ্রাফটা দেখো তো, এটা এক 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 ফাংশন কিনা? আমরা এক এক ফাংশন শিখছি, কিন্তু এক এক ফাংশনের মধ্যে পড়ছি। একটু মনে করার চেষ্টা করো, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা কি এক এক? না, কেন নয় বলো? কে বলো কেন নয়? এটা এক এক নয় কেন? আগে ফাংশন চিনতে হয়, যে কোনো একটা গ্রাফ ফাংশন কিনা এটা আগে চিনতে হয়, তারপরে এক এক ফাংশন কিনা এটা চিনা লাগে। তো আমি একটু তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। যদি কোনো ফাংশন এক করে একাধিকবার ছেদ করে, তাহলে সেটা এক এক। আর যদি কোনো এক অক্ষ অথবা এক অক্ষের সমান্তরাল রেখাকে একাধিকভাবে ছেদ করে, এক অক্ষ অথবা এক অক্ষের সমান্তরাল রেখাকে যদি একাধিকবার ছেদ করে, তাহলে সেটা ফাংশন, এক এক ফাংশন নয়। আর ফাংশনটা কিভাবে চিনবে? ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখাকে যদি একাধিকবার ছেদ করে, সেটা ফাংশন নয়। আর এক অক্ষ বা এক অক্ষর সমান্তরাল রেখাকে যদি কোনো গ্রাফ একাধিকবার ছেদ করে, সেটা এক এক ফাংশন নয়। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি ফাংশন। কেন ফাংশন? কারণ এটা ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে কেবলমাত্র একবার ছেদ করবে। এই যে ওয়াই অক্ষকে একবার ছেদ করতে, এই যে একবার, ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকেও একবার ছেদ করবে। কিন্তু এক অক্ষরে এটা একাধিকবার ছেদ করতে, দেখো এখানে ছেদ করতে, এখানে ছেদ করতে, এখানে ছেদ করতে, এখানে ছেদ করতে, 1 2 3 4 5 জায়গায় ছেদ করতে, এই ফাংশনটা দেখতে পাচ্ছি। কিন্তু আমার সাইন এক্স এর যে গ্রাফটা, এটা কিন্তু এখানে শেষ না। আবার এদিকে গিয়ে এই জায়গায় ডান পাশে এখানে শেষ না, এটা অসীম পর্যন্ত বিস্তৃত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ওকে, আবার উপরে নিচে দেখো, এটা কিন্তু লিমিটেড। উপরে নিচে, উপরে হচ্ছে 1 পর্যন্ত আর নিচে হচ্ছে -1 পর্যন্ত। এই জায়গাটা -1, এই জায়গাটা হচ্ছে 1। তো sin x এর যে ডোমেইন, এই ডোমেইনটা হচ্ছে গিয়ে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, যে কোনো রিয়েল নাম্বার। আর এটা রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে, ডোমেইন হচ্ছে এক অক্ষ বরাবর ডানে বামে কতটুকু এটা যাচ্ছে, সেটা ডোমেইন। আর রেঞ্জটা হচ্ছে এটা ওয়াই অক্ষ বরাবর উপরে কতটুকু, নিচে কতটুকু। তাহলে ওয়াই অক্ষ বরাবর সেটা সর্বোচ্চ মান হচ্ছে, আমরা জানি sin x এর 1 আর -1, ঠিক সেম এজ cos x এর ক্ষেত্রে। তাহলে আমরা একটু ডোমেইনটা দেখে নিলাম, যে ডোমেইন হচ্ছে r আর রেঞ্জটা হচ্ছে -1 to 1, থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় মধ্যবিপরীত, ক্লোজ ইন্টারভ্যাল, অর্থাৎ -1 1 সহ। বিষয়টা কি ক্লিয়ার তোমাদের?
কি বুঝতেছো? এখন যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটা কিন্তু এই ডোমেন যেহেতু আর, এই ডোমেন আর হওয়াতে এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, এই ফাংশন এক এক না। তো আমরা ক্লাস 11-এ মানে এই যে অষ্টম অধ্যায় আমাদের ফাংশন যে অধ্যায়টা ওইখানে আমরা পড়ছি একটা ফাংশনের বিপরীত ফাংশন কোন সময় থাকে তার শর্ত। কেউ বলতে পারবা? ইনভার্স মানে বিপরীত যোগ্যতা শর্ত একটা ফাংশনের, বলো তো একজনে। অভিষেক, অন্তু, বলো তো বিপরীত যোগ্যতা শর্ত। ভুলে গেছি স্যার। আচ্ছা ওকে ফাইন, কে বলতে পারবা? কেয়া বলতে পারবা? নুহা বলতে পারবা? ওকে সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, একটা ফাংশন যদি এক এক এবং সার্বিক হয়, ফাংশনটা যদি এক এক এবং সার্বিক হয় তখন সেটার ইনভার্স ফাংশন থাকবে। তাহলে এখানে খেয়াল করো এই যে ফাংশনটা এটা কিন্তু এক এক নয়, তাহলে এই ফাংশনটাকে যদি কোনো কারণে আমরা এক এক বানাতে পারি তাহলে সেটা হবে ইনভার্স ফাংশন বিদ্যমান থাকবে। ঠিক আছে, তাহলে এক এক বানানোর কৌশল কি? এই ফাংশনটিকে এমন ভাবে লিপিবদ্ধ করতে হবে যে ফাংশনটা এক করে একবার ছেদ করবে, এক করে যদি একবার ছেদ করে সেটা ফাংশন হবে। ওকে, আমরা একটু দেখে নিই প্লিজ, একটু দেখো। এই ফাংশনটা হচ্ছে একে, এখানে দেখো এক করে একবার ছেদ করছে, ক্লিয়ার? এটা মূল বিন্দু দিয়ে গেছে, sin x এর ফাংশনটা আমরা খণ্ডন করে দিলাম, অর্থাৎ ডোমেনটা কমাইয়ে দিছি একটু জায়গা, ডোমেন কমাইয়ে দিলাম, -5/2 থেকে 5/2 নিলাম, অর্থাৎ -90 থেকে 90 পর্যন্ত sin x ফাংশন যদি আমরা গ্রাফ অঙ্কন করি সেটাই এক এক ফাংশন হয়। ক্লিয়ার? রেঞ্জটা কিন্তু আগের মতো রয়েছে, উপরের দিকে 1 আর নিচের দিকে -1। এখন যদি ওইটাকে আমরা ইনভার্স করতে চাই, ইনভার্স করা মানে কি? উল্টায় দেওয়া আর কি, ফাংশনটার জায়গা থেকে উল্টে যাবে। তো ডোমেন রেঞ্জ হবে, রেঞ্জ ডোমেন হবে। ঠিক আছে, বিপরীত ইনভার্স করা। এই যে একটু দেখে নাও, ওই যে জাস্ট জায়গা থেকে পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, একটু দেখে নাও, ডোমেন রেঞ্জ হইছে, রেঞ্জ ডোমেন হইছে, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তাহলে আগের ফাংশন আমার বাম দিকে ফাংশনের ডোমেন হচ্ছে -90 থেকে +90 পর্যন্ত, আর এটা রেঞ্জ হচ্ছে -90 থেকে +90 পর্যন্ত, আর ডোমেন হচ্ছে আগেরটা রেঞ্জ আর এখনটা ডোমেন সেম। ক্লিয়ার? আচ্ছা ওকে, এখন দেখো এই ফাংশনটা কিসে বলতে পারবা? বলো না একজনে, দেখে পারো কিনা। ভুলে গেলে তো চলবে না, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট বিষয়, ভুলে গেলে হবে? cos x এর। ভেরি গুড, থ্যাংক ইউ। এটা হচ্ছে cos x এর ফাংশন। আচ্ছা এটা বলো তো এখন, এটা এক এক কিনা? না স্যার, কেন না? কারণ x অক্ষের সমান্তরাল রেখা দুইটা বিন্দু ছেদ করে। অসংখ্য বিন্দুতে ছেদ করে, এক সব করে এটা অসংখ্য বিন্দুতে ছেদ করছে, দেখো 1 2 3 4, এটা শেষ না কিন্তু, এটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে sin x এবং cos x এর যে ডোমেন এবং রেঞ্জ সেম। ঠিক আছে, এটা ফাংশনটা cos x কিন্তু এক এক নয়, কারণ ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার, রেঞ্জ হচ্ছে -1 থেকে 1। sin x এবং cos x এর দুইটা সেম। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা এটা এক এক বানাবো। কেমনে বানাবো? যাতে এটা এক করে একবার ছেদ করে। তাহলে এটা দেখে নাও একবার, এই যে দেখে নাও কোন ডোমেনের জন্য সেটা এক এক হয়। ডোমেন 0 থেকে 5 পর্যন্ত যদি আমরা নেই সেটা হচ্ছে এক এক, আর রেঞ্জটা -1 থেকে 1 এ আছে। এখন এটার ইনভার্স থাকবে। এখন ইনভার্সটা কি হবে বুঝতেই পারতেছো? এটা জায়গা থেকে এটা শেপটা চেঞ্জ করে নেবে, ডোমেন রেঞ্জ হবে, রেঞ্জ ডোমেন হবে। এই যে দেখো, মানে মাথাটা এইদিকে বাঁকানো ছিল নিচের দিকে, দেখতে পাচ্ছ এখানে মাথাটা নিচের দিকে বাঁকানো ছিল, আর এই মাথাটা এখান থেকে জায়গা চেঞ্জ করছে, এই সেম এই মাথাটার জায়গা চেঞ্জ করছে এখান থেকে। ওকে, এইগুলা পরীক্ষাতে আসে, নিচের কোনটি তোমার cos ইনভার্স x এর গ্রাফ, এরকম অবজেক্টিভ দিয়ে দিবে 4টা একে। এখন তুমি কি পরীক্ষার হলে গিয়ে আঁকবা নাকি মনে রাখবা? অবশ্যই মনে রাখতে হবে অবজেক্টিভের জন্য, বা ভর্তি পরীক্ষা আসতে পারে, একটু মনে রাখলে সুবিধা। ঠিক আছে, ডোমেন কত, রেঞ্জ কত, কোন ডোমেনের জন্য sin x এর কোন ডোমেন, cos x এর কোন ডোমেনের জন্য সেটা এক এক হবে, রেঞ্জ কত, তাহলে এটা মনে রাখতে হবে। cos ইনভার্স x এর রেঞ্জ কত, ডোমেন কত, এটা মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এই ফাংশনটা কিসের? 10x মানে হ্যাঁ
tan এর 10x ফাংশন। 10x, ওকে ফাইন, থ্যাংক ইউ। এটা হচ্ছে 10x এর গ্রাফ। আচ্ছা, এখন এটা কি 1 না স্যার। 1 না, অসংখ্যবার ছেদ করছে। দেখো না 10x টা কোথায় গিয়া ইনফিনিটি হয়? 90 ডিগ্রিতে। 10 90 ডিগ্রির মান নাই, ইনফিনিটি থেকে মিশে যায়। ঠিক আছে, আবার -90 ডিগ্রিতে গিয়ে ইনফিনিটিতে মিশে যায়। তাহলে এই 90 ডিগ্রি থেকে আবার নতুন করে শুরু হয় এইখান থেকে। তাহলে দেখো কতবার ছেদ করছে 1 করে। অতএব এটা 1 না। এখন 1 বানাতে হলে কি করতে হবে? এটার ডোমেন এবং রেঞ্জ চেঞ্জ করতে হবে। ডোমেন হলো r r - 2n + 1 * 5/2, অর্থাৎ যেখানে 5/2 এর বিজোড় সংখ্যা, বিজোড় 2n হচ্ছে জোড়, 5/2 এর বিজোড় গুণিতক বাদ দিতে হয়। বিজোড় গুণিতকের জন্য ইনফিনিটি হয়। ঠিক আছে, তা r থেকে সমস্ত রিয়েল নাম্বার, ডোমেন মানে রিয়েল নাম্বার, বুঝছো? এখান থেকে যে প্রতিবন্ধকতা তৈরি করে থাকে বাদ দিতে হয়। তো আমি এখানে যদি একটা কথা বলে নেই 10x এর ডোমেনের ক্ষেত্রে, তোমরা একটু মনে করে দিচ্ছি আমি জাস্ট। 10x এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 10x হচ্ছে sin x / cos x। 10x হচ্ছে sin x / cos x। এখন খেয়াল করো তো, এই নিচে হচ্ছে cos x, এই cos x যদি 0 হয় তাহলে 10x টা আনডিফাইন্ড হবে। এখন cos x কোথায় 0 হয়? x এর মান, x তো হচ্ছে থিটা, 2n + 1 * 5/2, অর্থাৎ 5/2 এর cos 5/2 হচ্ছে 0, তোমাদের নিশ্চয়ই জানা আছে। তারপরে cos 3/2 হচ্ছে 0, হ্যাঁ, এরপরে cos 5/2 হচ্ছে 0। অর্থাৎ 90 ডিগ্রির বিজোড় গুণিতক, 90 ডিগ্রির বিজোড় গুণিতক। এভাবে cos 2n + 1 * 5/2 ওই এখানে 0 হয়। ঠিক আছে, 2n + 1 n এর ন্যাচারাল নাম্বার, যে কোনো পূর্ণ সংখ্যা যদি n হয়। তাহলে এখন খেয়াল করো, এই 5/2 এর বিজোড় গুণিতকের জন্য cos 0 হয়, যেখানে cos 0 হয় সেখানে 10 আনডিফাইন্ড। তাহলে এই মানটা 2n + 1 * 5/2 এই মানটা বাদ দিতে হয় রিয়েল নাম্বার থেকে। বাদ দিলে পরে ওইটা হচ্ছে 10x এর ডোমেন। ওকে, ঠিক আছে। তাহলে sin x না, আমরা করছি 10x এর ডোমেন। হ্যাঁ, ওকে, তাহলে একটু দেখে নাও প্লিজ, একটু দেখে নাও। তাহলে এখানে ডোমেনটা বুঝতে পারছো, n = z, z মানে যে কোনো পূর্ণ সংখ্যার জন্য এটা সত্য, পূর্ণ সংখ্যা। রেঞ্জ হচ্ছে এটা উপরে নিচে কই যায়? উপরে যাচ্ছে প্লাস ইনফিনিটি, নিচে মাইনাস ইনফিনিটি, তাহলে রেঞ্জটা এটা r। তাহলে আগের রেঞ্জের সাথে এখন কিন্তু মিল নাই। হ্যাঁ, ওকে, তাহলে ডোমেন হচ্ছে r - 2n + 1 * 5/2 আর রেঞ্জ হচ্ছে r। এখন আমি এটাকে কি চাচ্ছি? 1 বানাতে। তো 1 বানালে আমি একটা নিলেই তো হয়, একটা নিলে 1 হবে, অর্থাৎ 1 করে একবার ছেদ করবে। তাহলে একটা নিলাম এখান থেকে, একটা, ওই যে মূল বিন্দুকে আমি যে গ্রাফটাই একটা নিলাম। তো এটা কত? একটা হচ্ছে -5/2 থেকে 5/2, রেঞ্জ হচ্ছে r, অর্থাৎ -5/2 থেকে 5/2 হচ্ছে ওই সাইন যেটা ছিল এটা আর কি। কিন্তু সাইনের সাথে এটা পার্থক্য হলো, সাইনটা ছিল ক্লোজ ইন্টারভ্যাল আর এটা হচ্ছে ক্লোজ না ওপেন। কারণ তুমি যদি ক্লোজ নেও -5/2 10 এর মান হচ্ছে আনডিফাইন্ড, আবার 5/2 আনডিফাইন্ড। তাহলে 90 ডিগ্রির আগের যে মানটা উঠে 90 ডিগ্রি গিয়ে ছুঁলে এটা আনডিফাইন্ড দিব, -90 ডিগ্রি ছুঁলে আনডিফাইন্ড দিব, এর অন্তর্ভুক্ত মান। ঠিক আছে, এখন যদি তুমি এটা ইনভার্স করো, জায়গা থেকে দেখো এটা সরে গেছে, জায়গা থেকে সরে কি হইছে, এই যে দেখতে পাচ্ছ, এটা ডোমেনটা রেঞ্জ হতে, রেঞ্জটা ডোমেন হইছে। ওকে, তো স্নেহ শিক্ষার্থী এখানে দেখো এই চার্টের মধ্যে আমি একসাথে নিয়ে আসছি বিপরীত ফাংশন, ডোমেন ও রেঞ্জ। তোমরা একটু এই চার্টটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চার্ট, এবং এই চার্ট আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি ডোমেন রেঞ্জে। এখন আবার আমার এটা দরকার। ঠিক আছে, আচ্ছা, এখন আসো আরেকটা চার্ট আমরা দেখে নেই, খুবই ইম্পর্টেন্ট চার্ট এটা। এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আর মুখ্য মান। ওই যে মুখ্য মানটা আমরা পড়লাম, এই চার্ট লিপিবদ্ধ হওয়ার পরে মনে করো মুখ্য মান নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কোন কথা না। মুখ্য মান একটা ফাংশনে দেখতে হয়। মুখ্য খাদ্য উপাদান মানে কি? আমরা প্রধান যে খাবারটা খাই ওইটা মুখ্য বলার মানে মুখ্যমন্ত্রী মানে কি? প্রধানমন্ত্রী। ঠিক আছে, তাহলে মুখ্য মান s > 0 এর জন্য এই বাউন্ডারিতে কি মান হবে খেয়াল করো, এখানে কি হবে খেয়াল করো। এটা এই চার্টটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং মুখ্য মান নির্ণয়টা আমরা শিখবো। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এই স্মরণযোগ্য এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। sin ইনভার্স x এর মুখ্য মানের সীমা হচ্ছে -5/2 থেকে 5/2 পর্যন্ত।
এর বাইরে মুখ্য মান থাকে না sin ইনভার্স x এর। cos ইনভার্স x এর জন্য 0 to 5 আর tan ইনভার্স x এর -5/2 তো 5/2 এটা সমান নাই, সমান সহ মানে বুঝতেছো? থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে ডোমেইনটা পড়ছি sin x এর ডোমেইন, খেয়াল করে কথাটা, এই ডোমেইনটা sin ইনভার্স x এর রেঞ্জ, তার মানে মুখ্য মানটা কোন রেঞ্জের মধ্যে থাকবে, -5/2 থেকে 5/2 এর মধ্যে থাকবে। আর cos ইনভার্স x এর ডোমেইন ছিল যখন 1 তখন 0 to 5, তখন এটা cos ইনভার্স x এর রেঞ্জটা হচ্ছে 0 to 5, হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে মুখ্য মান থাকবে, সেম এজ tan ইনভার্স x এর। এখন এই তিনটা যদি আমরা জানি, বাকি যে হচ্ছে তার উল্টা। tan ইনভার্স x এর যে মানটা গ্রহণ করে এই সীমার মধ্যে, cosec ইনভার্স সেই মানটা গ্রহণ করে না, ঠিক আছে? উল্টা তো বিপরীত কথা বলবে, ঠিক আছে? এই তিনটা লাইন যদি আমরা মনে রাখি, মুখ্য মানের সীমাটা এটা কোথা থেকে আসছে, ওই যে আমরা গ্রাফ দেখলাম, গ্রাফ থেকে আসছে, ইনভার্স থেকে, ওকে? তাইলে আমাদের আর সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এখন দেখো sin ইনভার্স বা cos ইনভার্স x এর নির্ণয়যোগ্য হবে যখন -1 থেকে 1, ওই যে ডোমেইনটা আমরা জানি sin ইনভার্স x এর ডোমেইন হচ্ছে -1 থেকে 1, এই মানের ভিত্তিতে হচ্ছে নির্ণয়যোগ্য। tan ইনভার্স একটা x বিলংস টু r এর জন্য, আর sec ইনভার্স cosec ইনভার্স হচ্ছে sin আর cosec এর যে মান নেয় তার বাইরের মানের জন্য, অর্থাৎ x লেস দেন অর ইকুয়াল -1, x গ্রেটার দেন অর ইকুয়াল 1, এর বাইরের মানের জন্য হচ্ছে তোমার নির্ণয়যোগ্য। ওকে, এখন আমরা একটা এখান থেকে একটু দেখে নিই, এটা আমরা লাস্ট মিনিট চলতেছে আমাদের, হ্যাঁ। শিক্ষার্থী একটু দেখে নাও দ্রুত, এই যে sec ইনভার্স 2/√3 এটা নির্ণয়যোগ্য কিনা, নির্ণয় ফাংশনের মুখ্য মান নির্ণয় করো। তো মুখ্য মান নির্ণয়ের জন্য তোমাদের এটা দেখো, আমি একটু দেখাচ্ছি, এটা 30 ডিগ্রি, sec ইনভার্স 2/√3, মানে sec কত ডিগ্রির মান, 2/√3, 30 ডিগ্রির মান, ঠিক আছে? এই যে একটু দেখে নাও, ওকে? এটার মুখ্য মান আছে কিনা একটু ব্যাখ্যা। এটা নাই, কেন নাই? কারণ -1 থেকে 1 হইতো, √3 -1 থেকে 1 এর মধ্যে না, এই জন্য এটা নাই, সম্ভব নয় নির্ণয়, ঠিক আছে? tan ইনভার্স 5